আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সার্কামসিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তো এই টপিকটা অনেকেই আমাকে জানতে চেয়েছেন, অনেকেই জিজ্ঞেস করেছেন। তো সবার এই প্রতীক্ষিত টপিক নিয়ে আজকে আলোচনা করা হবে। তো সবাই ধৈর্য সহকারে দেখবেন। আজকের ভিডিওতে থাকছে যে সার্কামসিশন করার সময় কোন পদ্ধতিতে লোকাল অ্যানেস্থেসিয়া দিলে সেটা সবচেয়ে ইফেক্টিভ হবে, অর্থাৎ কোনো রকম কোনো ব্যথা থাকবে না। আর সার্কামসিশন করার সময় আমরা যে লোকাল অ্যানেস্থেসিয়া দেবো সেটা কোন ওষুধটা ব্যবহার করব, কতটুকু ব্যবহার করব, এই ভিডিওতে বিস্তারিত সব কিছু থাকছে। তো যারা সার্কামসিশন করেন বা করতে চাচ্ছেন, শিখছেন, এবং অনেকেই সার্কামসিশন করেন কিন্তু সঠিক পদ্ধতিতে অ্যানেস্থেসিয়া করতে না পারার কারণে বাচ্চা অনেক সময় ব্যথা পায়, তো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো স্কিপ না করে দেখতে থাকুন। সার্কামসিশন করার সময় লোকাল অ্যানেস্থেসিয়ার সময় আমরা তিনটা টেকনিক ব্যবহার করতে পারি। ফার্স্ট হচ্ছে ডর্সাল নার্ভ ব্লক, সেকেন্ড রিং ব্লক, এবং থার্ড হচ্ছে কম্বিনেশন ক্রিম। বাচ্চাদের জন্য সবচেয়ে ইফেক্টিভ অ্যানেস্থেসিয়া, লোকাল অ্যানেস্থেসিয়া হচ্ছে ডর্সাল নার্ভ ব্লক, আর বড়দের জন্য ইফেক্টিভ সেটা রিং ব্লক, এবং সবচেয়ে ছোট বাচ্চা যেমন নিউনেট বা আরো ছোট বাচ্চাদের জন্য ইফেক্টিভ, বাট এটা খুব ভালো ইফেক্টিভ না, সেটা হচ্ছে কম্বিনেশন ক্রিম অ্যানেস্থেসিয়া। ডর্সাল প্লাইন নার্ভ ব্লক এবং রিং ব্লকে আমরা যে ওষুধটা ব্যবহার করি সেটা হচ্ছে 2% লিডোকেইন, আর ক্রিম যে ব্যবহার করা হয় সেটা হচ্ছে কম্বিনেশন ক্রিম, সেটা লিডোকেইন এবং প্রোলিকেইন বা লিডোকেইন বা টেট্রাকেইন, এই দুটা ওষুধের কম্বিনেশন, এই দুটো ওষুধের কম্বিনেশনে ক্রিম তৈরি করা হয়। তবে ক্রিমটা ব্যবহার করা একটু ঝামেলাযুক্ত, কারণ ক্রিমটা মিনিমাম 45 মিনিট লাগায় রাখতে হয়, এবং এটা সবার ক্ষেত্রে কার্যকরী না, শুধুমাত্র খুবই ছোট বাচ্চা যেমন 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে কার্যকরী, বড় বাচ্চাদের ক্ষেত্রে এটা কার্যকরী না, যার কারণে এটা আমরা খুব একটা ইফেক্টিভ মনে করি না। তো যেহেতু সবচেয়ে ভালো যেটা ইফেক্টিভ সেটা হচ্ছে ডর্সাল প্লাইন নার্ভ ব্লক। তো এই ডর্সাল প্লাইন নার্ভ ব্লক এবং রিং ব্লক, এই দুইটা ব্লকেই আমরা 2% লিডোকেইন ব্যবহার করি। এখন আমরা জানবো যে 2% লিডোকেইন এর ডোজটা কিরকম, কত কেজি ওজনের পেশেন্টকে কতটুকু দিতে হবে। তো সেজন্য যার জন্য আমরা জাস্ট একটু খাতায় খেয়াল করব, কারণ সব কিছু এইভাবে মুখে বলা সম্ভব হয় না। সো আমরা একটু খাতায় খেয়াল করব, আপনারা দেখুন। তো দেখুন, আমরা এখন লিডোকেইনের ডোজ ক্যালকুলেশন করব। তো ম্যাক্সিমাম ডোজ অফ লিডোকেইন প্লেন বলতে বোঝায় যে লিডোকেইন যেটা শুধুমাত্র লিডোকেইন থাকে, কোনো এভেরেপিন বা অ্যাড্রেনালিন যোগ করা থাকে না, সেই প্লেন লিডোকেইন 4.5 মিলিগ্রাম পার কেজি, অর্থাৎ প্রতি কেজিতে 4.5 মিলিগ্রাম দিতে হয়, বাট নট এক্সিড 300 মিলিগ্রাম, অর্থাৎ 300 মিলিগ্রামের উপরে দেওয়া যাবে না, এবং বাচ্চাদের ক্ষেত্রে সেটা 3 মিলিগ্রাম পার কেজি হিসেবে হিসাব করে দিতে হয়। তো এখন ধরুন একটা পেশেন্টের ওজন হচ্ছে 20 কেজি, তাহলে সে কতটুকু লিডোকেইন পাবে? তাহলে আমরা জানি যে প্রতি কেজি যেহেতু পায় হচ্ছে 4.5 মিলিগ্রাম পার কেজি, এবং তার ওজন হচ্ছে 20 কেজি, অর্থাৎ 4.5 গুণন 20 সমান 90 মিলিগ্রাম। এখন প্রতিটা লিডোকেইন এর ভলিউম নির্ভর করে যে তার কনসেন্ট্রেশন উপরে, যেমন এক্সাম্পল হিসেবে বলি যে লিডোকেইন 2% পাওয়া যায়, আবার 1% পাওয়া যায়। তো উদাহরণ হিসেবে বলা যায় যে 2% লিডোকেইন সলিউশনে 1 ml থাকে 20 মিলিগ্রাম লিডোকেইন, অতএব ম্যাক্সিমাম ভলিউম অফ 2% লিডোকেইন যেটা এই 20 কেজি ওজনের পেশেন্ট পাবে, অতএব 20 কেজি ওজনের পেশেন্ট যেহেতু 90 মিলিগ্রাম পাবে, সেহেতু 90 ভাগ 2% লিডোকেইনে থাকে হচ্ছে 20 মিলিগ্রাম ভাগ 20 সমান হচ্ছে 4.5 ml, অর্থাৎ 20 কেজির একটা পেশেন্টকে আমরা যখন লিডোকেইন দেবো তখন সে পাবে হচ্ছে 4.5 ml। তো যারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তারা আশা করি বুঝতে পারছেন। তো তারা আমাকে এই অঙ্কটা করে দিবেন। 15 কেজি একটা বাচ্চাকে হত্যা করতে কত মিলি 2% লিডোকেইন দিতে হবে? তো এটা আপনারা হিসাব করে আমাকে কমেন্টে জানাবেন, আমি দেখবো যে কি এটা সঠিকভাবে করতে পারছেন। তো আমরা হিসাব করে বের করলাম যে 2% লিডোকেইন আমাদের পেশেন্টকে কতটুকু দিতে হবে। তো শুধু হিসাব করে বের করলে হবে না, এটা দেওয়ারও নিয়ম আছে। তো এটা সঠিক নিয়ম যদি দিতে না পারি তাহলে কিন্তু আমাদের লোকাল অ্যানেস্থেসিয়াটা হবে না, অর্থাৎ অবশ হবে না। ইনজেকশন আমি সঠিক পরিমাণে দেওয়ার পরও দেখা যাবে যে আমরা যখন অপারেশন শুরু করবো, অর্থাৎ খতনার কাজ শুরু করবো, তখন দেখা যাবে বাচ্চা ব্যথা হবে। সেই ব্যথা ভয়ে কান্নাকাটি শুরু করে অনেক নড়াচড়া করে বাচ্চাকে কোনোভাবেই ধরে রাখা যাবে না।
এই কারণে সঠিক পদ্ধতিতে ইনজেক্টরও আমাদের শিখতে হবে। তো 2% লিডোকেইন অর্থাৎ আমরা হিসাব করে বের করার পরে ওই পরিমাণ লিডোকেইন আমাদেরকে সঠিক নিয়মে ইনজেক্ট করতে হবে। তো সঠিক নিয়মে ইনজেক্ট করার জন্য আমরা যেভাবে ইনজেক্ট করবো তার কয়েকটা পদ্ধতি রয়েছে, যেমন ডর্সাল প্ল্যান নার্ভ ব্লক, রিং ব্লক। তো এসব বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানতে হবে। তো এসব বিষয়ে বিস্তারিত জানতে হলে আমাদের সর্বপ্রথম সেই পেনিসে, অর্থাৎ আমরা যেহেতু সার্কামসিশন নিয়ে কথা বলতেছি, অর্থাৎ সার্কামসিশনের সময় কীভাবে অবশ করবো সেই বিষয়ে কথা বলতেছি। এই কারণে আমাদের পেনিসের যে অ্যানাটমি আছে সেই অ্যানাটমিটা জানতে হবে। তো আমরা সর্বপ্রথম আমরা মনে করেন যে এটা পেনিস। আমরা যদি পেনিসের শেপট, ধরেন শেপট এখানে মাঝখানে কেটে দিলাম, তাহলে এখানে থেকে কীরকম দেখা যাবে সেটাকে বলে ক্রস সেকশন। তো আমরা এই ক্রস সেকশনটা একটু বোঝার চেষ্টা করব। তো আবার আমরা খাতায় চলে যাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে পেনিসের ক্রস সেকশন। তো এই সেকশনে আমাদেরকে অ্যানাটমিটা বুঝতে হবে। এই যে উপরে যে লেয়ারের মতো দেখা যায়, এটা হচ্ছে আমাদের স্কিন, এবং স্কিনের নিচে থাকে হচ্ছে সুপারফিশিয়াল ডর্সাল ভেইন। যে এটা হচ্ছে সুপারফিশিয়াল ডর্সাল ভেইন। এর নিচেই থাকে হচ্ছে আমাদের যে মেইন 3টা পয়েন্ট, যে সেটা হচ্ছে ডিপ ডর্সাল ভেইন, সেটা থাকে মাঝখানে, এবং এর দুপাশে থাকে হচ্ছে ডর্সাল আর্টারি। এই যে লাল চিহ্নটা আমি দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে ডর্সাল আর্টারি, এবং তার দুপাশে থাকে হচ্ছে ডর্সাল নার্ভ, এবং আমাদের মাঝখানে যেটা থাকে সেটা কর্পাস ক্যাভার্নোসাম। এই যে অংশটা কর্পাস স্পঞ্জিসাম, এবং একদম নিচে থাকছে ইউরেথ্রা। তো আমরা যখন ব্লক দেব, অর্থাৎ ডর্সাল পেনাইল নার্ভ ব্লক দেব, যেহেতু আমাদের ডর্সাল পেনাইল নার্ভ হচ্ছে এই যে এটা থাকে হচ্ছে ডান দিকে একটা থাকে এবং বাম দিকে একটা থাকে, মোট 2টা ডর্সাল পেনাইল নার্ভ থাকে। তো এই 2টা ডর্সাল পেনাইল নার্ভকে আমরা যখনই ব্লক দেব তখন সম্পূর্ণ অংশ অবশ হয়ে যাবে। তবে বড়দের ক্ষেত্রে একটু সমস্যা দেখা দেবে, যে তাদের ফ্রেনুলামে এই 2টা নার্ভ সাপ্লাই হয় না, যার কারণে ফ্রেনুলে একটু ব্যথা থাকতে পারে। তো বড়দের ক্ষেত্রে সেক্ষেত্রে রিং ব্লকটা ভালো হয়, অথবা এই ডর্সাল ব্লক দিয়ে ফ্রেনুলামে একটুখানি লিডোকেইন ইনজেক্ট করে দিলে ফুল অবশ হয়ে যায়, তখন কাজ করার সুবিধা হয়। তো আমরা যেহেতু এই অ্যানাটমি বুঝলাম, এখন আমরা এই ডর্সাল নার্ভটা আরেকটা ল্যাটারাল ভিউ দেখব, যে ডর্সাল নার্ভটা কীরকম থাকে। এখানে একটু লক্ষ্য করুন, দেখুন যে আমরা এই যে মাঝখানে যে মোটা কালি চিহ্নতে দেখেছি, এটা হচ্ছে আমাদের সেই ডর্সাল নার্ভ। এই ডর্সাল নার্ভ হচ্ছে আমাদের পেডুন্ডাল নার্ভের একটা ব্রাঞ্চ বা শাখা। এই পেডুন্ডাল নার্ভের শাখা এটা কিন্তু একদম নিচের দিক থেকে উপরের দিকে উঠেছে, অর্থাৎ পিউবিস থেকে উপরের দিকে উঠেছে। তো আমরা যদি ইনজেকশনটা যদি এই বেজে দিই তাহলে কিন্তু অবশ হবে না, কারণ এখানে কোনো নার্ভই নাই। আমাদের ডর্সাল নার্ভ হচ্ছে এরকম নিচ থেকে উপরের দিকে উঠে আসছে, অর্থাৎ পেনিসের বেজে, এই বেজে আমাদেরকে ইনজেকশনটা দিতে হবে। তো যেহেতু 2টা ডর্সাল নার্ভ থাকে এবং 2টার পজিশন হচ্ছে 2 সাইডে লেটারালি এবং উপরের দিকে, এবং তার সাইডে থাকে আর্টারি এবং তার পাশেই থাকে হচ্ছে ভেইন। তো যদি আমরা কোনোভাবে এই লেটারালি না দিয়ে মাঝখানে দিই তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে, দেখা যাচ্ছে ভেইনে চলে যাবে অথবা আর্টারিতে চলে যাবে, আর এটা কিন্তু খুবই মারাত্মক। যেহেতু 2% লিডোকেইন, এটা ভেইনে বা আর্টারিতে গেলে মারাত্মক দুর্ঘটনা তৈরি হবে এবং সাথে সাথে। সো আমাদেরকে এই পজিশনটা আরও সুন্দর করে বুঝতে হবে। তো এই পজিশনটা আরও সুন্দর করে বুঝতে হলে আমাদেরকে আর একটা উদাহরণ নিতে হবে। তো মনে করুন যে এটা একটা ঘড়ি, ঘড়ির 12, 6, 3, 9, এখানে থেকে 10, 11, 1, 2। তো এই 10 এবং 2, এই ঘড়ির 10 o'clock এবং 2 o'clock, 10 o'clock এবং 2 o'clock এই বরাবর আমাদেরকে ইনজেকশনটা প্রয়োগ করতে হবে। তো আমরা এটা ভালো করে বোঝার জন্য আর একটা ছবির সাহায্য নিতে পারি। তো দেখুন, এটা আমি জাস্ট একটা বাচ্চাদের পেনিসের ছবি অঙ্কন করেছি, যদিও আমার অঙ্কন খুব একটা ভালো না, কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি এগুলো চেষ্টা করেছি। তো দেখুন, আমরা পূর্বে পেনিসের ক্রস সেকশন দেখেছিলাম, সেখানে বুঝেছিলাম যে এই মাঝ বরাবর থাকে হচ্ছে
ভেইন। মাঝ বরাবর উপরের দিকে থাকে সুপারফিশিয়াল ডর্সাল ভেইন এবং নিচের দিকে থাকে হচ্ছে ডিপ ডর্সাল ভেইন, এবং তার পাশেই থাকে হচ্ছে ডর্সাল আর্টারি, এবং একদম এই যে লেটারালি যেটা থাকে সেটা হচ্ছে নার্ভ। তো আমরা এই লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার সময় অবশ্যই আমরা এই লেটারালি দেবো। যে আমি দেখেন লাল ক্রস চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি, এই দুইটা জায়গায় হচ্ছে ডর্সাল নার্ভ থাকে। তো এই ডর্সাল নার্ভ, এই দুইটা পয়েন্টে আমরা ডর্সাল নার্ভ অর্থাৎ 10 o'clock এবং 2 o'clock-এ ইনজেক্ট করব। এই 10 o'clock এবং 2 o'clock-এ যখন আমরা লিডোকেইন ইনজেক্ট করব তখন এই দুইটা নার্ভ ব্লক হয়ে যাবে, এবং এই দুইটা নার্ভ ব্লকের কারণে আমাদের সম্পূর্ণ অংশ অ্যানাস্থেসিয়া হয়ে যাবে, অর্থাৎ অবশ হয়ে যাবে। তখন আমরা যে অপারেশন প্রসিডিওরে কাজ করব তখন আর কোনো রকম কোনো ব্যথা লাগবে না। তবে আমরা একটা ল্যাটারাল ভিউয়ে দেখেছি যে এই নার্ভটা কিন্তু এরকম নিচের দিক দিয়ে এইভাবে উঠে এসেছে, অর্থাৎ আমরা যদি এই ইনজেকশনটা এই পয়েন্টে ইনজেকশন না করে আরও নিচের দিকে করি সেখানে কিন্তু আর কাজ হবে না, অর্থাৎ আমাদের এই পেনিসের বেজেই করতে হবে, বেশি নিচে যাওয়া যাবে না। রিং ব্লকের ক্ষেত্রে আমাদের পেনিসের বেজে না দিয়ে শেপটে দিলেও হয়, বাট আমাদেরকে যেহেতু অ্যানাটমি জানতে হবে এবং নার্ভ ডর্সাল নার্ভ সম্পর্কে জ্ঞান থাকতে হবে, এবং সেটা না থাকলে পারে অবশ হবে না, ঠিকমতো অবশ হবে না। সো এই কারণেই আমি এত সুন্দর করে চিত্রকে বোঝানোর চেষ্টা করলাম। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে যেহেতু আমাদের জাস্ট পয়েন্ট যে দুইটা নার্ভ ডর্সাল নার্ভ দুইটা ডর্সাল নার্ভ ব্লক করতে হবে, আর এটার পজিশন হচ্ছে পেনিসের শেপটের বেজে, অর্থাৎ লেটারালি দিতে হবে, মাঝখানে কিন্তু দেওয়া যাবে না। বারবার বলছি মাঝখানে দেওয়া যাবে না, তার কারণে মাঝখানে থাকে হচ্ছে ভেইন এবং আর্টারি। এখন কোনো কারণে যদি এই লিডোকেইন ভেইন অথবা আর্টারিতে যায় তাহলে সিরিয়াস কিন্তু কমপ্লিকেশন তৈরি হবে। যেমন কী ধরনের সিরিয়াস কমপ্লিকেশন তৈরি হবে আমি একটু বলি। ভেইন অথবা আর্টারিতে লিডোকেইন যাওয়ার সাথে সাথে সেখানে টক্সিসিটি হবে, এমনকি সেটা লাইফ থ্রেটেনিং পর্যায়ে চলে যেতে পারে। যেমন এটা ভেইন অথবা আর্টারিতে যাওয়ার সাথে সাথে কিছু আর্লি সিমটম দেখা দিতে পারে, যেমন পেরি ওরাল নাভনেস অর্থাৎ মুখের আশেপাশে অবশ অবশ ভাব, মেটালিক টেস্ট অর্থাৎ ধাতব যে একটা স্বাদ সেরকম স্বাদ, ডিজনেস বা ঝিমুনি ভাব, টিনটাস, এরকম কিছু সাইন সিমটম হতে পারে, কনফিউশন হতে পারে, এবং সেজার অর্থাৎ কনভালশন বা খিঁচুনির মতো হতে পারে, এবং সর্বশেষ যেটা সিএনএস সিমটম সে কমায় চলে যেতে পারে। এবং কার্ডিওভাস্কুলার কিছু সিমটম হতে পারে, যেমন হাইপোটেনশন, বার্ডিকার্ডিয়া, কার্ডিয়াক অ্যারিথমিয়া, কার্ডিয়াক অ্যারেস্ট। সো এই কমপ্লিকেশনটা খুবই জটিল, যেটা সাধারণভাবে ম্যানেজ করা সম্ভব নয়। এটাকে ম্যানেজ করতে হলে অবশ্যই আইসিইউ সাপোর্ট লাগবে। অতএব এই ইনজেকশন যত ভালো তত খারাপ। অবশ্যই সেটা যদি সঠিকভাবে প্রয়োগ করা হয় তাহলে এটা খুবই সেফ, কারণ আমাকে এই ইনজেকশনটা দুইটা নার্ভ ডর্সাল নার্ভ সেটা লেটারালি সাবকিউটেনিয়াসে দিতে হবে। তো এই ইনজেকশনটা প্রয়োগ করার পূর্বে অবশ্যই আমাদের সিরিঞ্জটা ব্যাক টার্ন দিতে হবে, অর্থাৎ পিছনের দিকে টান দিতে হবে। যদি পিছনের দিকে টান দেওয়ার সময় কোনো ব্লাড না আসে তাহলে বুঝতে হবে সেটা কোনো ভেসেলে অর্থাৎ আর্টারি বা ভেইনে পড়েনি, সেক্ষেত্রে আমাদের ইনজেক্ট দিতে হবে, ইনজেকশনটা প্রয়োগ করতে হবে। আর যদি ইনজেকশনটা যদি ভেইন অথবা আর্টারিতে পড়ে সেক্ষেত্রে ব্যাক টান দেওয়ার সাথে সাথে এই সিরিঞ্জের ভিতরে ব্লাড চলে আসবে, সেক্ষেত্রে কোনোভাবেই ইনজেকশনটা দেওয়া যাবে না। তো ডর্সাল প্ল্যানার ব্লক, রিং ব্লক এবং ক্রিম সম্পর্কে মোটামুটি ধারণা হয়ে গেল। তো সম্পূর্ণভাবে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে অর্থাৎ সম্পূর্ণ ব্যথামুক্তভাবে খতনা করতে চাইলে কিছু টেকনিক অবলম্বন করা লাগে, যেটা আমি টেকনিকটা অবলম্বন করি, সেই টেকনিকটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। যে লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার সময় সর্বপ্রথম আমি যে কাজটা করি যে আমাদের কাছে এই ক্রিমটা থাকে, যে লোকাল অ্যানেস্থেসিয়া ক্রিম, এই ক্রিমটা দেখা যায় আসার সাথে সাথে আমরা বাচ্চাদের সিরিয়ালে রাখি। তো পেনিসের বেজে অর্থাৎ পেনিসের বেজে আমরা লোকাল অ্যানেস্থেটিক ক্রিমটা দিয়ে তাদেরকে বসায় রাখি। দেখা যাচ্ছে যে ক্রিমটা দিয়ে আধা ঘন্টা থেকে 45 মিনিট তারা সিরিয়ালে বসে থাকে, এর ভিতরে তার স্কিনটা অবশ হয়ে যায়, এবং পরবর্তীতে যখন তার সিরিয়াল চলে আসে তখন আমরা এই ডর্সাল প্ল্যানার নার্ভ দিই। সেই ইনজেকশন দেওয়ার সময় সে ইনজেকশনের ব্যথাটা আর পায় না, ফলে দেখা যায় যে প্রস্তুতিটা সম্পূর্ণ হয় ব্যথামুক্ত। আর আরেকটা কাজ করতে হয়, সেটা হচ্ছে যে আমরা নিডলটা ব্যবহার করি, এই নিডলটা কিন্তু অবশ্যই 27 গজ অথবা 30 গজ হয়, অর্থাৎ যেটাকে বেবি নিডল বলে, সেই বেবি নিডলটা ব্যবহার করি। তো খতনা করার সময় অবশ করার সম্পর্কে এই ছিল আমাদের বিস্তারিত তথ্য, বিস্তারিত ভিডিও। তো আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে পারছেন যে কীভাবে অবশ করতে হয়, কতটুকু আমরা লিডোকেইন ব্যবহার করব,
এরপরেও যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্টে জিজ্ঞেস করবেন, আমরা সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।